Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, everybody. So, welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules and regulation. আজকে আমরা fourth year honors এর অর্গানিক পলিমার কেমিস্ট্রির কোর্স কোড 242809 থেকে লেকচার 14 যে বিষয় নিয়ে আলাপ করব সেটা হচ্ছে সাম ইম্পর্টেন্ট পলিমার্স। আমরা এরই মাঝে সাম ইম্পর্টেন্ট পলিমার্স এর উপরে এর আগে আরো প্রায় 5টা লেকচার দিয়েছি। আজকে সাম ইম্পর্টেন্ট পলিমার্স এর এই শেষ লেকচার। আমরা মনোযোগ সহকারে এগুলো শুনি, প্রত্যেকটা স্লাইড দেখি এবং বাসায় শেষ করে এগুলো আমরা অনলাইনে প্র্যাকটিস করি এবং যে যার সামনে যে বইটা আছে সেই বই থেকে আমরা এগুলো পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিই। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এর আগে আমরা অলিভ সাম ইম্পর্টেন্ট পলিমারের উপর বেশ কিছু পরিমাণ নিয়ে আলাপ করেছি, যেমন অলিফিন পলিমার্স, যেমন ইথিন, পলিথিন, পলিপ্রোপিন, তারপরে মেটাক্রাইলেট, অ্যাক্রাইলিক পলিমার এগুলো নিয়ে আলাপ করেছি। আজকে তারপরে আমরা এর আগের লেকচারে আলাপ করেছি নাইলন 6 নিয়ে। এছাড়া আমরা আলাপ করেছি ন্যাচারাল টেক্সটাইল ফাইবার্স এর উপরে, যেমন আমরা কথা বলেছি কটন, উল এবং সিল্কের উপরে। কটন, উল এবং সিল্কের কেমিক্যাল স্ট্রাকচার, কেমিক্যাল প্রিপারেশন নিয়ে কথা বলেছি। আজকে আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিনথেটিক টেক্সটাইল ফাইবার। সিনথেটিক টেক্সটাইল ফাইবার লাইক রেয়ন। সিনথেটিক টেক্সটাইল ফাইবারকে আমরা বলতে পারি সংশ্লেষিক টেক্সটাইল ফাইবার। তো যে সকল সংশ্লেষিক ফাইবারকে প্রাকৃতিক সেলুলোজকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পুনরুজ্জীবিত করে তৈরি করা হয় তাদেরকে রেয়ন বলে। রেয়ন হচ্ছে একটা সিনথেটিক ফাইবারের উদাহরণ। এরা এই রেয়নকে আমরা দুভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে রিজেনারেটেড সেলুলোজ ফাইবার। প্রাকৃতিক ফাইবারে মূলত আমরা গত লেকচারে তোমাদের সাথে কথা বলেছিলাম, প্রাকৃতিক ফাইবারের মধ্যে মেইন যে কম্পোজিশন হচ্ছে সেলুলোজ। কটনের মেইন যে কম্পোজিশন হচ্ছে সেলুলোজ। এই সেলুলোজকে আমরা কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে রিজেনারেটেড করে যে ফাইবার তৈরি করি সেটাকে বলা হয় রিজেনারেটেড সেলুলোজ ফাইবার। আর এই রিজেনারেটেড সেলুলোজ ফাইবারকে বলা হয় ভিসকাস রেয়ন, হাই ওয়েট মডুলাস রেয়ন। রিজেনারেটেড সেলুলোজ ফাইবার যেটা জাস্ট এগুলো হচ্ছে অনেকটা রিজেনারেটেড সেলুলোজ ফাইবারের পিকচার। এরপরে আমরা পড়ি সেলুলোজ অ্যাসিটেট ফাইবার। সেলুলোজ অ্যাসিটেট ফাইবারটা আমরা ল্যাবরেটরিতে তৈরি করি। সেলুলোজ অ্যাসিটেট রেয়ন ও সেলুলোজ ট্রাই অ্যাসিটেট রেয়নকে বলি সেলুলোজ অ্যাসিটেট ফাইবার। সো আমরা রিজেনারেটেড সেলুলোজ ফাইবার বললাম যে রেয়ন, ভিসকাস রেয়ন। ভিসকাস রেয়ন একটি রিজেনারেটেড সেলুলোজ ফাইবার, কারণ ভিসকাস রেয়ন উৎপাদনের মূল সেলুলোজটা হচ্ছে তার প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় এবং আমরা বিভিন্ন রাসায়নিক পদার্থ যুগে পরিবর্তন করে বা রূপান্তর করে ভিন্ন সেলুলোজ পদার্থ তৈরি করি। তো আমরা বেশ কিছু কেমিক্যাল রিঅ্যাকশন আছে এই ভিসকাস রেয়ন বা রিজেনারেটেড সেলুলোজ তৈরি করার। আমার একটা সামনে এখানে একটা স্লাইড আছে, তার পরবর্তী একটা স্লাইড তোমাদেরকে আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে সেলুলোজের যে স্ট্রাকচারটা আমরা এখানে তোমাদের দেখাইছিলাম, এর আগেও সেলুলোজের একটা স্ট্রাকচার আছে। জাস্ট এগুলো হচ্ছে জাস্ট সেলুলোজ স্ট্রাকচার। সেলুলোজ এই সেলুলোজ স্ট্রাকচার, সেলুলোজকে আমরা
কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে রিজেনারেটেড করি। সাপোজ সেলুলোজের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করাই, সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশনের মাধ্যমে সোডিয়াম সেলুলোজ তৈরি করে। সেলুলোজের OH আর সোডিয়ামের এর সাথে বিক্রিয়া করে একটা ওয়াটার মলিকুল সরে গিয়ে সুডা সেলুলোজ বা সোডিয়াম সেলুলোজ তৈরি করে। এই সুডা সেলুলোজ রিয়েক্ট উইথ কার্বন ডাইসালফাইড। কার্বন ডাইসালফাইডের সাথে এই সোডিয়াম সেলুলোজ রিয়েক্ট করে সোডিয়াম সেলুলোজ জেনথেট তৈরি করে। সোডিয়াম সেলুলোজ জেনথেট ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, কিন্তু মনোযোগ দিয়ে শুনি। সোডিয়াম সুডা সেলুলোজের সাথে কার্বন ডাইসালফাইড কেমিক্যাল রিঅ্যাকশন করে সোডিয়াম সেলুলোজ জেনথেট তৈরি করে। এই সোডিয়াম সেলুলোজ জেনথেটকে সাথে আমরা যদি অ্যাসিডিফিকেশন করি, সালফিউরিক অ্যাসিড দ্বারা রিঅ্যাকশন করার পরে রিজেনারেটেড সেলুলোজ তৈরি হয়। রিজেনারেটেড সেলুলোজ। সো আমরা ল্যাবরেটরিতে কিভাবে ডিসকাস রেয়ন তৈরি করব তার কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে প্রসিডিউরটা তোমাদের সামনে আমরা পরিষ্কার বোঝানোর চেষ্টা করলাম। সেলুলোজের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশনের মাধ্যমে সুডা সেলুলোজ তৈরি হয়। এই সুডা সেলুলোজের সাথে কার্বন ডাইসালফাইড রিঅ্যাকশন করে সোডিয়াম সেলুলোজ জেনথেট তৈরি করে। এই সোডিয়াম সেলুলোজ জেনথেটের সাথে সালফিউরিক অ্যাসিড রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রিজেনারেটেড সেলুলোজ তৈরি করে। the pictures of regenerated cellulose চমৎকার কালার কম্বিনেশন করা হয় বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ভাবে, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এই রিজেনারেটেড সেলুলোজের সাথে বিভিন্ন কালার ইউজ করে আমরা এই ধরনের রিজেনারেটেড সেলুলোজ ডিসকাস রেয়ন তৈরি করতে পারি। সো আমরা যদি এটা একটা শিল্প উৎপাদনের যদি আমরা প্রবাহ চিত্রটা ঠিক এইভাবে আমরা দেখাই, এই যে কাঠ, বাঁশ, তুলা, মন্ড, এগুলোর মধ্যে মূলত যে ওদের মেইন যে ভাইটাল যে বিষয়টা হচ্ছে সেলুলোজ। এই সেলুলোজকে আমরা বিভিন্ন এই প্রাকৃতিক কাঠ, তুলা ইত্যাদিকে আমরা মানে স্টিপিং প্রেসারের মাধ্যমে আমরা এগুলি খণ্ডকরণ করি। এজিং করানোর পরে জেনথেট চেম্বার তৈরি হয় এবং আমরা কার্বন ডাইসালফাইড দিয়ে রিঅ্যাকশন করানোর পরে সেলুলোজ জেনথেট বল তৈরি হয়। এই সেলুলোজ জেনথেট বলকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের মাধ্যমে দ্রবীভূত করার পরে সেলুলোজ জ্যাকেট তৈরি করে এটা ডিসকাস দ্রবণ তৈরি হয়। এটা একটা প্রবাহ চিত্র। এই প্রবাহ চিত্রের মাধ্যমে কিন্তু আমরা রেয়ন তৈরি করতে পারি। বাট আমাদের মূল বিষয়টা হবে কেমিস্ট্রি হচ্ছে মূলত এরকম, সেলুলোজের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করার পরে সোডিয়াম সেলুলোজ তৈরি হয়, সুডা সেলুলোজ তৈরি করে। এই সুডা সেলুলোজের সাথে কার্বন ডাইসালফাইড রিঅ্যাকশন করার পরে সেলুলোজ জেনথেট তৈরি হয়। এই সোডিয়াম সেলুলোজ জেনথেট থেকে সালফিউরিক অ্যাসিড রাসায়নিক বিক্রিয়ায় রিজেনারেটেড সেলুলোজ তৈরি হয়। ওকে, তো এই ভিসকাস ফাইবারের কিছু ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে তারা হাইলি অ্যাবজর্বেন্ট, তারা সফট এবং ভেরি কমফোর্টেবল আর ইজি টু ড্রাই, সহজে এগুলোকে শুকানো যায়। and it does not shrink when heated. এটা গরম করলে পরে এটা সিঙ্ক করে না, এটা চুষে যায় না বা কাপড় শর্টেজ হয় না। এটা একটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টিস হচ্ছে ওদের টেনসাইল স্ট্রেংথ, হাই টেনসাইল স্ট্রেংথ এবং হাই ইলাঙ্গেশনের ব্রেক। আমরা যেন মাস্টার্স হাইয়ার স্টাডি করলে বা রিসার্চ করলে আমরা টেনসাইল ইলাঙ্গেশন ব্রেক করার জন্য একটা ইনস্টল মেশিন আছে। টেনসাইল স্ট্রেংথ নিয়ে করার জন্য এই মেশিন ইউজ করলে আমরা টেনসাইল স্ট্রেংথ আমরা এইভাবে নির্ণয় করতে পারি। সো সেলুলোজ থেকে আমরা রেয়ন পাওয়ার যে রিঅ্যাকশন আমরা পড়লাম, এখন আমরা পড়বো সেলুলোজ অ্যাসিটেট রেয়ন। সেলুলোজ অ্যাসিটেট রেয়ন ইন্টারেস্টিং। সেলুলোজের এটা হচ্ছে সেলুলোজের স্ট্রাকচার। সেলুলোজের সাথে যখন এই অ্যাসিটেট মূলক যখন নাকি কম্বাইন্ড হয়, কম্বাইন্ড হওয়ার পর হবে সেলুলোজ অ্যাসিটেট। সেলুলোজ অ্যাসিটেটের আরেকটা উদাহরণ আমাদের সামনে আছে, সেম reactions of cellulose acetate. সেলুলোজের সাথে যদি অ্যাসিডিক অ্যানহাইড্রাইড, সেলুলোজের সাথে অ্যাসিডিক অ্যানহাইড্রাইডের রিঅ্যাকশন করার পরে সেলুলোজ ট্রাই অ্যাসিডেট তৈরি হয়। সেলুলোজের এই যে হাইড্রোক্সিলিক গ্রুপ আছে, এই হাইড্রোক্সিলিক গ্রুপের সাথে এই অ্যানহাইড্রাইড গ্রুপ রিঅ্যাকশন করে
সেলুলোজ ট্রাই অ্যাসিডেট তৈরি হয়। তো বাসাতে কিন্তু এগুলো প্র্যাকটিস করতে, প্র্যাকটিস না করলে পরে কিন্তু ভুলে যাওয়া। সুতরাং রিঅ্যাকশনস অফ সেলুলোজ অ্যাসিডেট আমরা কিভাবে দেখালাম, সেলুলোজের সাথে সেলুলোজ ইউনিট, এটা সেলুলোজের গ্লুকোজ ইউনিট, এই সেলুলোজ ইউনিটের সাথে অ্যাসিডিক অ্যানহাইড্রেট রিঅ্যাকশন করে সেলুলোজ ট্রাই অ্যাসিডেট তৈরি করে। সুতরাং সেলুলোজ অ্যাসিডেট বা রেওন এটা একটা পিকচার, এবং এটার একটা ইম্পর্টেন্স ব্যবহার হচ্ছে এটা শিক্ষা প্রতিরোধ ক্ষমতা খুব হাই, উচ্চ, ও জলীয় বাষ্প গ্রহণ করে না, ওরা সহজে ময়েশ্চার অ্যাবজর্ব করে না। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে তারা ভাঁজ পড়ে না সহজে, যে কারণে ফিল্ম, বিভিন্ন ফিল্ম সে এক্সরে ফিল্ম বা ছবির ক্যামেরা ফিল্ম তৈরি করতে এই সেলুলোজ অ্যাসিডেট রেওন ব্যবহার করা হয়, সেলুলোজ অ্যাসিডেট রেওন। সো আমরা এ পর্যন্ত যেগুলো পড়লাম সেটা হচ্ছে আমরা সিনথেটিক ফাইবারের মধ্যে বললাম যে রেওন আর সেলুলোজ অ্যাসিডেট রেওন। ওকে, এদের ইউজ তোমরা দেখতে পাচ্ছ, ইউজ রয়ে গেছে। আমরা বেশ কিছু পিকচার থেকে আমরা সেলুলোজ রেওনের বিভিন্ন আর্টিকেলস আমরা ইউজ করি বাজারে। আজকাল নামাজের মশলা হিসাবে যারা ব্যবহার করে, এটাও কিন্তু এক ধরনের সেলুলোজ রেওনের তৈরি। এই ধরনের কিছু কাপড় আছে, সেই কাপড়গুলো কিন্তু আমরা সেলুলোজ অ্যাসিডেট রেওনের তৈরি। ওকে, আমরা এরপরে আরেকটা ইম্পর্টেন্ট পলিমারের কথা তোমাদের সঙ্গে আলাপ করতে চাই। তোমরা সবাই এটা জানো, এটা হচ্ছে টেট্রন। এই পর্যন্ত আমরা পড়েছি ন্যাচারাল পলিমার, তারপরে আমরা সিনথেটিক পলিমার পড়লাম। এখন আবার সিনথেটিক পলিমার দিয়ে একটা পলিমার বলি আমরা টেট্রন, এটা হচ্ছে পলিয়েস্টার। হ্যাঁ, পলিয়েস্টার বাণিজ্যিক নাম হচ্ছে টেট্রন। এটা মূলত হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড। ডাইকার্বক্সিলিক অ্যাসিডের সাথে ডাইঅল যখন রিঅ্যাকশন করে পলিয়েস্টার তৈরি করে, ডাইকার্বক্সিলিক অ্যাসিড। আর এই কার্বক্সিলিক অ্যাসিড এখানে OH রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এস্টারিক প্রোডাক্ট তৈরি করে, পলিয়েস্টার। তো ডাইকার্বক্সিলিক অ্যাসিডের সাথে ডাইঅল রিঅ্যাকশন করে এই OH আর H মিলে ওটার মলিকিউল যখন বের হয়ে যায়, তখন যে বন্ড তৈরি হয়, এইভাবে পর্যায়ক্রমে এস্টারিফিকেশনের মাধ্যমে পলিয়েস্টার তৈরি করে। এই পলিয়েস্টারকে পলিস্টার বলে, পলিয়েস্টারটি হচ্ছে এটার বাণিজ্যিক নামটি হচ্ছে টেট্রন। সে ম্যালোনিক অ্যাসিডের সাথে যদি ইথিলিন গ্লাইকল তৈরি করে, ম্যালোনিক অ্যাসিড, ডাইকার্বক্সিলিক অ্যাসিড, ইথিলিন গ্লাইকলের পলিমারেশনের মাধ্যমে পলিথিন ম্যালোনেট তৈরি করে। সে টেলিথেরিক অ্যাসিডের সাথে ইথিলিন গ্লাইকলের রিঅ্যাকশনের মাধ্যমে ভেরি ইম্পর্টেন্ট পলিমার সেটা হচ্ছে পলিথিন টেলিথেলেট, PETE। এই PETটা সম্পর্কে আমরা এর আগেও তোমাদেরকে আমি বলেছিলাম, এটা একটা ইম্পর্টেন্ট পলিমার, পলিথিন টেলিথেলেট। তো অনেক সময় পরীক্ষায় কিন্তু পলিয়েস্টার রিঅ্যাকশন তো আসতে পারে, আমরা এগুলো মনে রাখার চেষ্টা করি এবং এগুলো আমরা প্র্যাকটিস করি। এদের টেট্রনের ব্যবহার আছে, তোমরা দেখতেই পাচ্ছ। টেট্রনের অনেক ইম্পর্টেন্ট ব্যবহার হয়ে গেছে। সিনথেটিক কাপড়, ক্লথস, ভেরি নাইস কালার, বিভিন্ন ধরনের টেট্রন কাপড় বাজারে পাওয়া যায়, ইউজ করা হয়। এটা ছাড়াও অনেক যেমন কোট, জ্যাকেট, ব্যাগ ইত্যাদি অনেক সময় শু ব্যবহার করার জন্য তোমরা এ ধরনের টেট্রন মেক ক্যাটস ইউজ করতে পারো। এটা হচ্ছে তার টেট্রনের প্রয়োগ। সো আমরা টেট্রনের কথা বলতে বলতে আমরা আমাদের সময়ও প্রায় শেষের দিকে চলে আসছে। সো এ পর্যন্ত আমরা যেগুলো পড়লাম, এগুলো নাম্বার অফ ভেরি ইম্পর্টেন্ট পরিমাণ নিয়ে কথা বলেছি। সেই পলিমারগুলোর মধ্যে অনেকগুলো হচ্ছে ন্যাচারাল পলিমার, সিনথেটিক পলিমার, তাদের রিঅ্যাকশন, তাদের শিল্প উৎপাদন, তাদের কেমিক্যাল স্ট্রাকচার, কেমিক্যাল প্রপার্টিজ এবং তাদের ব্যবহার, এগুলি মূলত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আশা করি তোমরা এই বিষয়গুলো ভালো করে পড়বে, যে লেকচারগুলো দিয়েছি। পড়তে আসলে আমরা শেষ পর্যায়ে যখন টেট্রন পড়লাম, টেট্রন পড়ে আমরা এক সেকেন্ডের জন্য আমরা টেট্রন বে একটা সাগরের পরে চলে যাই। সাগরের সৈকতে দাঁড়াই আমরা একটু রিফ্রেশ বাতাস নিয়ে আমরা মনে মনে আমরা চিন্তা করি যে আমরা আজকে এই পর্যন্ত যে পড়াগুলো পড়লাম সেগুলো ফ্রেশ বাতাস খেয়ে আবার আমরা এগুলো রিপিট করি, প্র্যাকটিস করি, খাতায় লেখার চেষ্টা করি,
এবং আমার পরীক্ষার প্রস্তুতি নিই। আশা করি আজকে আমরা এই পর্যন্ত পলিমার কেমিস্ট্রি যে ইম্পর্টেন্ট পলিমারগুলো তোমার সাথে আলাপ করলাম, তোমাদের ভালো লেগেছে। বাসায় বসে এগুলো প্র্যাকটিস করবো এবং পর্যায়ক্রমে আমরা এর পরবর্তী লেকচারে আরো কিছু ইম্পর্টেন্ট পলিমার নিয়ে কথা বলবো। তো এই পর্যন্ত আজকের লেকচারের আমরা সমাপ্তি টানছি। সবাইকে পরবর্তী লেকচারে আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফিজ।